সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। টানা দুদিন বিশ্বে করোনা সংক্রমণের শীর্ষে ভারত, সবচেয়ে বাজে পরিস্থিতি মহারাষ্ট্রে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের কোভিড শনাক্ত। মিয়ানমারে জান্তা আগ্রাসনে 550 ছাড়ালো প্রাণহানি, 46 জনই শিশু। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সেনা সরকারের নিন্দা। মিশরে অভাবনীয় রাজকীয় শোভাযাত্রা, রাজধানী থেকে 22 প্রাচীন শাসকের মমি সরানো হলো নতুন জাদুঘরে। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। টানা দুদিন ধরে বিশ্বে করোনা সংক্রমণের শীর্ষে ভারত। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 93,000। গত বছর 19 সেপ্টেম্বরের পর এটি সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। দেশটিতে এই দিন মৃত্যু হয়েছে 5 শতাধিক মানুষের, যা গত 4 মাসে সর্বোচ্চ। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। 49,500 কাছাকাছি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও গুজরাটেও সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে শনিবার। উত্তরপ্রদেশের এই বাজার দেখে বোঝার উপায় নেই বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে আবারও ভারত। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বেশিরভাগ জায়গাতে। মানুষের উদাসীনতা যত বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফ। পরিস্থিতি খুবই খারাপ। মহামারী নিয়ে জনগণের নিজেদেরই সচেতন হওয়া উচিত। ভ্যাকসিন নিলেও ভিড়ে যাওয়া উচিত নয়। সোশ্যাল ডিস্টেন্সিং করোনা ভাইরাস খুব দ্রুত ছড়ালেও মানুষের মনে ভয় নেই। সবাই মনে করছে করোনা মনে হয় একটা মিথ। যখন নিজে আক্রান্ত হয় তখনই কেবল ভুলটা বুঝতে পারে। দেশের 12 রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতি। মার্চের শুরুতেও যেখানে দৈনিক গড়ে 15,000-এর মতো সংক্রমণ শনাক্ত হতো, এপ্রিলের শুরুতে তা গড়ে 90,000-এর কাছাকাছি এসে ঠেকেছে। মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। এই গতিতে বিস্তার হলে কয়েক সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থায় ধস নামতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মহামারী পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। সেকেন্ড ওয়েভে আরো দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। 24 ঘন্টায় 89-90,000 সংক্রমণ সত্যিই আতঙ্কিত হওয়ার মতোই বিষয়। এই গতিতে ছড়ালে মৃত্যুহারও বাড়তে থাকবে। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। প্রায় প্রতিদিনই হচ্ছে সংক্রমণের নতুন রেকর্ড। এরই মধ্যে স্থান সংকুলান হচ্ছে না হাসপাতালগুলোয়। গ্যারেজকে পরিণত করা হয়েছে 400 বেডের হাসপাতালে। এবছর রোগীর সংখ্যা এত দ্রুত বাড়ছে, পার্কিং প্লাজাকে হাসপাতালে পরিণত করেছি। 400 বেডের ব্যবস্থা করেছি, 50টি আইসিইউ বেড। করোনা পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্রমণের গতি না কমাতে পারলে কড়া লকডাউনের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কর্ণাটকে জারি হয়েছে বেশ কিছু কড়াকড়ি। মোট সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের 3য় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত গণটিকা কার্যক্রমের আওতায় করোনা ভ্যাকসিন নিয়েছেন 7.5 কোটি মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে বিশ্বে 24 ঘন্টায় 8,500-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। 28,59,000 ছাড়িয়েছে মোট মৃত্যু। 5,45,000 নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 13,50,50,000-এর বেশি। দৈনিক প্রাণহানির শীর্ষে এখনও ব্রাজিল। দেশটিতে একদিনে 1900-র বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। মোট মৃত্যু ছাড়িয়েছে 3,30,000-এ। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 807 জনের। নতুন সংক্রমণ শনাক্ত 66,000-এর বেশি। পোল্যান্ডে মৃত্যু হয়েছে 571 জনের। একদিনে 400-র কাছাকাছি প্রাণ গেছে রাশিয়া ও ইতালিতে। এবার কোভিড-19-এ আক্রান্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শনিবার ধরা পড়ে তার সংক্রমণ। উপসর্গ হিসেবে হালকা জ্বর ও মাথা ব্যথা থাকলেও এখনও গুরুতর কোনো শারীরিক জটিলতা তার নেই। একদিন আগেই করোনা সংক্রমিত সন্দেহে তিনি আইসোলেশনে চলে যান। চলতি বছরের শুরুতে রুশ ভ্যাকসিন স্পুটনিক 5-এর ডোজ নিয়েছিলেন তিনি। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক জানান, টিকার প্রভাবে শরীরের বড় অংশই সুরক্ষিত আছে। কোভিড-19 প্রতিরোধে নানা ধরনের কড়াকড়ি জারি রয়েছে আর্জেন্টিনায়। মহামারীতে এ পর্যন্ত 56,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। প্রায় 6,83,000 মানুষ নিয়েছেন করোনা টিকা।
নিরাপদে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে গোটা স্টেডিয়ামকে ভ্যাকসিন সেন্টার বানিয়েছে ফ্রান্স। সংক্রমণের পাশাপাশি ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ায় এই উদ্যোগ বলে জানানো হয়। দেশটিতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন 1,20,00,000-এর বেশি মানুষ। ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষা নয় এটি। করোনার টিকা নিতে স্টেডিয়ামের সামনেই দীর্ঘ লাইন। দূরত্ব মেনে ভ্যাকসিন কার্যক্রম চালাতেই খেলার মাঠকে ভ্যাকসিন সেন্টারে পরিণত করা হয়েছে। করোনার বিস্তার বাড়তে থাকায় আমাদের দৈনন্দিন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। কোনোভাবেই যেন সংক্রমণ না ছড়ায়, তাই এই স্টেডিয়ামকে কাজে লাগানো হচ্ছে। অবকাঠামো দিয়ে সহায়তা করতে পারছি বলে ভালো লাগছে। ইউরোপের দেশটিতে গেল কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ 50,000-এর আশপাশে। সেই সাথে মানুষের মাঝে বাড়ছে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ। ফরাসি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করছেন কর্মীরা। বাড়ানো হয়েছে ভ্যাকসিনেশন কার্যক্রম। সপ্তাহের আগে পরে 3 দিন সবচেয়ে বেশি ভিড় থাকে ভ্যাকসিন নিতে আসা মানুষের। স্বাস্থ্য সুরক্ষা মেনে তাই এখানে কার্যক্রম চালানো হচ্ছে। কোনোভাবেই যেন সংকট তৈরি না হয় সে বিষয়ে সতর্ক সবাই। এই স্টেডিয়ামে প্রথমবারের মতো কাজের সুযোগ পেয়েছি। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। প্রতিটি মুহূর্ত আমার কাছে যুদ্ধ মনে হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন 1,20,00,000-এর বেশি মানুষ। দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন 30 লাখ বাসিন্দা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে 550 মানুষের প্রাণ গেল জান্তা আগ্রাসনে। হতভাগ্যদের 46 জনই শিশু। পর্যবেক্ষক সংস্থা AAPP'র তথ্য বলছে, এখনও বন্দী 2700-র বেশি মানুষ, যাদের অজ্ঞাত স্থানে আটকে নির্যাতন করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অপরাধে শিল্পপতি, সংবাদকর্মী সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেনা কর্তৃপক্ষ। শনিবারও রাতভর সেনাদের চালানো সাঁড়াশি অভিযানে প্রাণ গেছে 2 নিরস্ত্র বেসামরিকের। তবুও দমন-পীড়নের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত আছে। সীমান্ত অঞ্চলগুলোতে বিমান হামলা থেকে প্রাণ বাঁচাতে প্রতিবেশী থাইল্যান্ড ও ভারতে পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ। এবার সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উঠে এলো মিয়ানমারে জান্তা আগ্রাসনের চিত্র। চূড়ান্ত পর্বের বক্তব্যে মিয়ানমারের প্রতিযোগী হান লে নিজ দেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন। 22 বছরের এই তরুণী প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি ঠিকই, তবে তিনি জিতে নিয়েছেন লাখো মানুষের হৃদয়। যখন প্রতিযোগিতায় বক্তব্য রাখছি সে সময়ও জান্তা আগ্রাসনে আমার দেশ মিয়ানমারে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে জানাচ্ছি বর্বর নির্যাতনের প্রতিবাদ, সাথে নিহতদের প্রতি সশ্রদ্ধ সম্মান। গণতন্ত্র পুনরুদ্ধারকারীদের দলে আমিও একজন। 27 মার্চ ব্যাংককে সুন্দরী প্রতিযোগিতা মঞ্চে যখন হানলে বক্তব্য রাখছিলেন, সে সময় জান্তা আগ্রাসনের সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখে মিয়ানমার। একদিনে প্রাণ যায় 141 জনের। পরে রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এই সুন্দরী জানান, বিশ্বমঞ্চে ভিন্নধর্মী প্রতিবাদ জানাতে পেরে তিনি গর্বিত। মঞ্চে অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখেছিলাম, কারণ 2-3 মিনিটে পুরো বিশ্বকে জানাতে হতো মিয়ানমারে এই মুহূর্তে কি চলছে। বক্তব্য শেষ করার পর ব্যাকস্টেজে কান্নায় ভেঙে পড়ি। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ুয়া এই তরুণীর স্বপ্ন শিগগিরই দেশে ফিরবে গণতন্ত্র। স্পষ্টভাবে বলতে পারি, মিয়ানমারবাসী কখনোই চলমান লড়াইয়ে হারবেন না। তারা রাজপথে, মহাসড়কে জান্তা বিরোধী প্রতিরোধ গড়ে তুলছেন। আমার প্রতিবাদটা ভিন্ন আবহে, সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে গণতন্ত্রপন্থীদের জয় সুনিশ্চিত। অবশ্য সরাসরি জান্তা বিরোধী মন্তব্য করায় রয়েছে প্রাণনাশের হুমকিও। তাই আপাতত থাইল্যান্ডেই তার রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করেছেন প্রতিযোগিতার আয়োজকরা। প্রতিযোগিতার শুরু থেকেই মনমরা ছিল হানলে। প্রশিক্ষণের বদলে মিয়ানমারের খবর নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত সে। দেশে অভ্যুত্থান ঘটার পর সে পুরোপুরি ভেঙে পড়ে। মঞ্চে হান নিজের মনের কথাগুলোই বলেছে। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে মিয়ানমারে প্রতিনিয়ত বেসামরিক মানুষের উপর বাড়ছে নির্যাতন, বর্বরতা। গৃহযুদ্ধের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতে মাওবাদীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 22 সদস্যের, আহত হয়েছেন আরও 12 জন। শনিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। প্রায় 3 ঘন্টা চলে বন্দুকযুদ্ধ।
পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানান, মাওবাদীদের মধ্যেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দুজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। গুরুতর আহত 3 জনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় রাজ্যের রাজধানী রায়পুরে। চীনের জিয়াংশু প্রদেশে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। রোববারের এই দুর্ঘটনায় আরও 19 আরোহী গুরুতর আহত হন। দেশটির জননিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। নীতিমালা লঙ্ঘন করে মহাসড়কের উল্টো পাশ দিয়ে পণ্যবাহী ট্রাকটি যাচ্ছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা এড়াতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় বাসের পেছনে থাকা 2টি ট্রাকও। সাংহাই থেকে জিয়াংসুর দিকে যাচ্ছিল বাসটি। ইন্দোনেশিয়ার পণ্যবাহী জাহাজ এবং মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘাতে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে হতভাগ্যরা সবাই মারা গেছেন। বিবৃতিতে জানানো হয়, জাভা দ্বীপের কাছাকাছি সমুদ্রে শনিবার বেলা 3:30 নাগাদ এই দুর্ঘটনা হয়। এর ফলে ভেঙে ডুবে গেছে মাছ ধরার নৌকাটি। কোস্টগার্ডের সহযোগিতায় 15 জনকে জীবিত উদ্ধার করা গেলেও নৌকাটির বাকি আরোহীরা এখনও নিখোঁজ। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। পণ্যবাহী জাহাজটির হেপকো পায়োনিয়ার হিসেবে চিহ্নিত করেছে কোস্টগার্ড। দুর্ঘটনায় 30,000 টন মাল বহনে সক্ষম জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 2টো নৌযানই ইন্দোনেশিয়ার মালিকানাধীন। গৃহবন্দী করা হয়েছে জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইনকে। এক ভিডিও বার্তায় নিজেই এ দাবি করেছেন বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই সাবেক এই ক্রাউন প্রিন্স। প্রশাসনের দুর্নীতি নিয়ে সমালোচনার দায়ী এই পরিণতি বলে জানান তার আইনজীবী। তবে বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রিন্সকে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তার বাড়িতে গিয়েছেন বলেও জানানো হয়। সম্প্রতি বাদশাহ আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করে তোলার চক্রান্ত চলছে এমন তথ্যের ভিত্তিতে বড় আকারে তদন্ত শুরু হয় জর্ডানে। এই ইস্যুতে রাজপরিবারের সদস্য ও সাবেক এক মন্ত্রী সহ অন্তত 20 জনকে আটক করা হয়। মিশরে অভাবনীয় ঐতিহাসিক এক শোভাযাত্রা দেখল গোটা বিশ্ব। রাজধানী কায়রো থেকে জমকালো মিছিলের মাধ্যমে আল ফাস্তুত শহরে সরানো হয় প্রাচীন 22 শাসকের মমি, যার মধ্যে ছিল 18 রাজা এবং 4 রানীকে বহনকারী গাড়ি। সরাসরি মিশরীয় টেলিভিশন এবং অনলাইনে এই শোভাযাত্রা সম্প্রচার করা হয়। রাজকীয় ব্যাপার স্যাপার বুঝি একেই বলে। প্রাচীন মিশরীয় সিংহাসনে ছিলেন 3000 বছর আগে। এত লম্বা সময় পরও রাজকীয় সম্মান সম্ভাষণ পেল 22 শাসকের নিথর দেহ। রাজধানী কায়রোর তাহরির স্কয়ার জাদুঘর থেকে 7 কিলোমিটার দূরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন ছিল গন্তব্যস্থল। গোটা পথেই ছিল প্রাচীন মিশরের আবহ। পোশাক, সঙ্গীত, আলোকসজ্জায় ফুটে ওঠে রাজকীয় আদবকেতা। শাসনকালের ক্রম অনুসারে শোভাযাত্রায় রাখা হয় ফারাওদের মমি বহনকারী গাড়ি। এসব রাজারানীর মধ্যে ছিলেন সপ্তদশ শতাব্দীর রাজা দ্বিতীয় সেকেন্ডেন্ডে থেকে রাজা নবম রামেসিসও। অবশ্য সম্রাট দ্বিতীয় রামেসিস ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ তিনি টানা 67 বছর শাসন করেন মিশর। ফারাও হিসেবে তার জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। এছাড়া জাঁকজমকপূর্ণ মিছিলে ছিল রানী হাতশেপসুতের মমিবাহী গাড়িও। তার সময় নারীদের ফারাও হওয়ার রীতি না থাকলেও তিনি বসেন শাসকের মসনদে। পরিচয় গোপনে পড়তেন নকল দাড়িগোফ। মিশরের প্রাচীন ও প্রথম ইসলামিক রাজধানী আল ফাস্তুতের নতুন জাদুঘরের দরজায় প্রেসিডেন্ট সিসি স্বাগত জানান রাজকীয় এই গাড়ি বহরকে। 1881 থেকে 1898 সালের মধ্যে তৎকালীন রাজধানী থিবস থেকে উদ্ধার করা হয় এই মমিগুলো। রাজনৈতিক অস্থিরতা এবং করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে কোণঠাসা মিশরের পর্যটন শিল্প। ধারণা করা হচ্ছে নতুন মিউজিয়াম খোলার পর বাড়বে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মহামারীর কারণে ভিন্ন আবহে ইস্টার সানডে পালিত হচ্ছে নানা দেশে। ভ্যাটিকানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। মহামারী থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসে তার জন্মস্থান বেথলহেমের নেটিভিটি গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় ইস্টার সানডের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলীয়রা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ইস্টার আয়োজন ছিল ফিলিপাইনে। সীমিত পরিসরে উদযাপন করে ভারতের ক্যাথলিকরাও। শ্রীলঙ্কায় 2 বছর আগে ইস্টার সানডের হামলায় নিহতদের স্মরণ করা হয় প্রার্থনায়।
স্পেনে শ্বাসরুদ্ধকর এক অভিযানে আটক করা হয় আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী গ্যাংয়ের শতাধিক সদস্যকে। মরক্কো থেকে স্পেনে মাদক পাচারে জড়িত তারা। স্পিডবোটে ভাং ও গাঁজা বোঝাই করে ভূমধ্যসাগরের পথে পাড়ি দেয় চোরা কারবারিরা। স্পেনের একটি নদীতে প্রবেশের পর তাদের তাড়া করে স্প্যানিশ পুলিশ। নদীর তীরে ফলের ট্রাকের নিচেও মাদক লুকিয়ে রাখে গ্যাংয়ের একদল সদস্য। একাধিক স্থানে অভিযান চালিয়ে 5 টনের বেশি ভাং ও 230 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এছাড়া রাইফেল, ট্রেজার গান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় 2টি ট্রাক সহ 5টি যান। থাইল্যান্ডের ব্যাংককে ভবন ধসে 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার দুর্ঘটনায় আহত হয় আরও 6 জন। নিহতদের 4 জনই ফায়ার সার্ভিস কর্মী। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় সকাল 6টার দিকে আগুন লাগে ওই বাড়িতে। খবর পেয়ে অভিযানে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বাড়িটির অবকাঠামো দুর্বল মনে হয় কর্মীদের ভবন ত্যাগের নির্দেশনা দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে সবাই সরে যাওয়ার আগেই সেটি ভেঙে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গোটা বাড়ি ধসে পড়ে। ভিতরে আটকা পড়েন বেশ কয়েকজন। ঘটে হতাহতের ঘটনা। দিনে চেরি ফুলের সৌন্দর্য, রাত গড়ালেই নজর কাড়া আলোকসজ্জা। চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় উদ্যানে শুরু হলো ইন্টারন্যাশনাল লাইট ফেস্টিভ্যাল। এই উৎসব চলবে অক্টোবর পর্যন্ত। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।